স্বাগত খেলার যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। 3 দিন বিরতির পর দুবাইতে অনুশীলনে নেমেছে টাইগাররা। তবে আফগান ক্রিকেট বোর্ডের উদ্যোগে না নিজেদের অর্থায়নে এশিয়া কাপ ফাইনাল না খেলতে পারার দুঃখ ভুলে টাইগারদের সিরিয়াস দেখা গেছে অনুশীলনে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একটা কথা আছে, জ্ঞান অর্জনে প্রয়োজনে সুদূর চীনে যাও। না, টাইগাররা সেই চীনে যায়নি, তবে দুবাইতে থেকেও দুবাই শহর থেকে অনেক দূরে প্রায় 40-45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দ্য 7 স্টেডিয়াম, ক্রিকেটের 7টা মাঠ আছে এবং এমিরেটস এয়ারলাইন্সের উদ্যোগে যে ফ্যাসিলিটিসটা, দারুণ ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসে তারা আসলে প্র্যাকটিসটা করছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এখানে প্রথমবারের মতো অনুশীলন করছে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ দল ঠিক এতটা দূরে প্র্যাকটিস করতে আসলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে? সিরিজটা হবে শারজায় বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারতো, কিংবা দুবাইতে যে আইসিসি একাডেমি আছে সেখানটাও তাদের প্র্যাকটিস শিডিউল আছে। কিন্তু আজকে কেন আসলে এত দূরে সেই আল আইন রোডে এসেছে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শুনলে একটু অবাকই হবেন আপনারা, বাংলাদেশ দল ঠিক এশিয়া কাপের পর দেশে ফিরেনি। 3টা দিন কিন্তু এখানেই তারা টিম হোটেলে ছিল, বিশ্রাম নিয়েছে, কিংবা যেহেতু শর্ট টাইমের মধ্যে আফগানিস্তান সিরিজটা শুরু হচ্ছে যার কারণে তারা দেশে ফিরে যায়নি। 3 দিনের পর 4 নম্বর দিনে আসলে তাদের এই বিশ্রামটাকে অনেকটা বোরিং মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে না, প্রস্তুতিটা আসলে শুরু করা দরকার। যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল নিজেরা উদ্যোগ নিয়ে এই যে অসাধারণ ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসটার আন্ডারে বাংলাদেশ দল আজকে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন রেখেছে। মজার ব্যাপার হচ্ছে, ঠিক এই জায়গাটায় এরকম দারুণ ফ্যাসিলিটিসে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করবে, সেখানে কিন্তু তাদেরকে মোটা অঙ্কের একটা টাকা গুনতে হচ্ছে। একজন টিমের অফিসিয়াল আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে ভাই, এখানে পানি খেতেও টাকা লাগে, টাওয়েল ব্যবহার করতেও টাকা লাগে, শাওয়ার নিতে গেলেও টাকা লাগে, সব কিছুতেই কিন্তু আসলে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা গুনে বাংলাদেশ দল এখানে প্র্যাকটিস করছে। কি কারণে? আরেকটা দিন তো বিশ্রাম বাংলাদেশ নিতেই পারতো। একটাই কারণ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাকে বাংলাদেশ কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। যেহেতু সামনে 2026 বিশ্বকাপ আছে। গতকালই আসলে এশিয়া কাপ ফাইনালের পর বাংলাদেশের বিসিবির বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন, বাংলাদেশের এখন টার্গেটটা হচ্ছে 2026 বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতিটা যাতে ঠিকঠাক হয়, সেজন্যই কিন্তু আসলে এই ধরনের সিরিয়াসনেস। বাংলাদেশ দল যদি বলি, খুব সম্ভবত 11 বা 12 হাজার দিরহামের মতো খরচ হবে, সব কিছু মিলে আসা যাওয়া আছে। যেহেতু আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে আগামীকাল থেকে, অর্থাৎ 30 তারিখ থেকে অফিসিয়াল ফ্যাসিলিটিসগুলো দিবে, সো ওই জায়গা থেকে ঠিক আজকের দিনটায় বাংলাদেশ নিজ উদ্যোগে এই প্র্যাকটিস সেশনটার ব্যবস্থা করেছে। আমরা দেখছিলাম যে ক্যাপ্টেন জাকের আলী অনিক, তিনি ছিলেন প্র্যাকটিসে হাস্যোজ্জ্বল। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেই সবশেষ ম্যাচটা হেরে গেল এশিয়া কাপে, ফাইনাল খেলার স্বপ্নটা পূরণ হলো না, হয়তোবা সেই দুঃখটা আসলে বাংলাদেশ দল আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। চনমনে মনে হয়েছে সামনের যে সিরিজটা, সেখানে ফোকাস রাখছে, 2026 বিশ্বকাপে ফোকাস রাখছে। প্রত্যেক ক্রিকেটার এখানে আমরা দেখেছি সিরিয়াসভাবে অনুশীলন করছেন এবং প্রায়োরিটিতে ছিল ফিল্ডিং। আমরা দেখেছি ভালো কিছু ফিল্ডিং এশিয়া কাপে, পাশাপাশি বেশ কিছু ক্যাচ মিস কিন্তু বাংলাদেশকে অনেক বেশি ভাবাচ্ছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে লড়াইটা 3 ম্যাচ টি20 সিরিজের, সেটা কিন্তু খুব বেশি সহজ হবার কথা নয়। যদিও বাংলাদেশ সবশেষ এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছে, সেটা তাদেরকে বাড়তি একটা অনুপ্রেরণা দিবে। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শেষ হলো এশিয়া কাপের 17তম আসর। একক আধিপত্য দেখিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। সবচেয়ে বেশি 9টি শিরোপা এখন টিম ইন্ডিয়ার ঘরে। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেট, সব কিছুতেই ভারতীয়দের দাপট। কোহিনুর কর্নার রিপোর্ট। ভারতের 9 পাকিস্তানের বিপক্ষে টি20তে 9 ম্যাচে চেস করে শতভাগ জয়। এশিয়া কাপের সবচেয়ে বেশি নিজেদের 9 নম্বর শিরোপা জিতে ভারত মেরে দিল আধিপত্যের সিলমোহর। এই তল্লাটে রাজা একটাই। শেষমেশ ট্রফিহীন বিরল এক সেলিব্রেশনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল টুর্নামেন্টের 17তম আসর। টি20-র বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপে অনুমিতভাবেই তাদের দাপট। তবে এমন একতরফা খেলবে কে জানত? ন্যূনতম কেউ লড়াই পর্যন্ত করতে পারল না সূর্যা কুমারদের সাথে। শুধু যে আনবিটেন থেকেই চ্যাম্পিয়ন তা নয়, ব্যাটে বলে সব জায়গাতেই চলেছে নীল উৎসব।
এশিয়া কাপে ভারতের ম্যাচ মানেই ছিল অভিষেক ঝড়। পূর্বাভাস থাকলেও ফাইনালে অবশ্য বলেও আসেনি অভিষেকের সেই ঝড়। তবে টুর্নামেন্ট জুড়ে হায়েস্ট রান গেটারের তালিকায় সবার উপরে এই ইয়াংস্টার। 7 ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছে 314 রান। এক ম্যাচ কম খেলে এই লিস্টে 2 নম্বরে লঙ্কান পাথুম নিশাঙ্কা। 6 ম্যাচে তার রান 261। 3-এ পাকিস্তানের সাহিবজাদা। 4-এ ফাইনালের হিরো তিলক ভার্মা। মোটে 4 ম্যাচ খেলেই তালিকার 6 নম্বরে টাইগার ওপেনার সাইফ হাসান। বোলিংয়ে সবার উপরে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। 7 ম্যাচে 6.27 ইকোনমিতে 17 উইকেট তার ঝুলিতে। সমান ম্যাচে শাহিন শাহ আফ্রিদির উইকেট 10টা। লিস্টের 3-এ সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ। এরপর টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 6 ম্যাচে 7.43 ইকোনমিতে কাটার মাস্টার উইকেট 9খানা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এশিয়া কাপ টি-20 টোটাল ইম্প্যাক্টেও ভারতীয়দের রাজ। 443.6 পয়েন্ট নিয়ে মক ডালে অভিষেক শর্মা। 378 পয়েন্টে কুলদীপ ক্লাসের সেকেন্ড বয়। সব জিতে চারিদিকে ভারতের জয় জয়কার। এই ভারত সবার সেরা, ওদের হারাবে সাধ্যকার। কোহিনুর কণা, 71। বিসিবি নির্বাচনে আবির্ভাব হয়েছে এক নতুন বিতর্কের। নির্বাচন কমিশন বাতিল করেছে 3 জনের নমিনেশন। তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন জামালপুর ক্রীড়া পরিষদের কাউন্সিলর ফুয়াদ বিন আব্দুল্লাহ রেদওয়ান। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এই কাউন্সিলর। এদিকে বিনা ভোটেই পরিচালক নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে আছেন বুলবুল ফাহিম। ফয়সাল হাবিবের রিপোর্ট। এনএসসি কোটা থেকে পরিচালক পদ নিয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার দিনই আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন নির্বাচন করা নয়, নির্বাচন দেয়াই তার কাজ এবং ইচ্ছা। সেই জায়গা থেকে সরে এসে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বুলবুল। বোর্ড পরিচালক হতে কোনো কোটা নয়, ভোটে জিতে আসতে চান তিনি। কিন্তু ভাগ্যের ছোঁয়ায় আর নিয়মকানুনের মার প্যাঁচে বিনা ভোটেই পরিচালক হতে পারেন বর্তমান সভাপতি। বিসিবির নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে বৈধ অবৈধ মনোনয়ন ঘোষণা করার কথা রিটার্নিং অফিসারের। দুপুর 2:30টায় আসে সেই ঘোষণা। আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। যেহেতু ঢাকা বিভাগ থেকে বিসিবির পরিচালক হবেন 2 জন এবং 1 জনের মনোনয়ন বাতিল বলেছে কমিশন, তাই বিনা ভোটেই নির্বাচিত হওয়ার পথে আছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি পুরো ব্যাপারটার, কেননা মনোনয়ন বাতিল শুনেই ছুটে আসেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ রেদওয়ান। নির্বাচন কমিশনের সাথে কথা বলে সংবাদ মাধ্যমকেও নিজের প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ আব্দুল্লাহ। এমনকি যার স্বাক্ষরে অসংলগ্নতার কথা বলে বাতিল করা হয়েছে জামালপুরের কাউন্সিলরের মনোনয়ন, ক্যামেরার উপস্থিতিতেই তার সাথে কথা বলেন এই সংগঠক। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। আপনি যে আমার ফর্মের স্বাক্ষর করেছেন এটা তো আপনারই স্বাক্ষর, তাহলে একটু না, আপনি আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ফুয়াদ আব্দুল্লাহ রেদওয়ান তার প্রার্থিতা বাতিলের বৈধতার ব্যাপারে আপিল করবেন নির্বাচন কমিশনে। মঙ্গলবার শুনানির পর মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। শুনানির পরও যদি বাতিলই থাকে ফুয়াদ আব্দুল্লাহর প্রার্থিতা, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ফাহিম বুলবুল। আর শুনানিতে ফুয়াদ আব্দুল্লাহ জিতলে 2 পদের জন্য লড়াই করবেন মোট 3 জন প্রার্থী। এদিকে রবিবার জমা পড়া 51টা মনোনয়নের মধ্যে 48টা বৈধ ঘোষণা করা হয়েছে। জামালপুরের পাশাপাশি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে। ফয়সাল হাবিব, 71। বিসিবি নির্বাচন আর এশিয়া কাপে ব্যর্থতায় ঢাকা পড়েছে এনসিএল এর প্রচারণা। তাই তো দর্শক শূন্য মাঠে চলছে এনসিএল এর এবারের আসর। বিজয়, সৌম্য, শান্তরা নিয়মিত পারফর্ম করলেও তা দেখতে আসছে না সিলেটের দর্শকরা। তবে বিজয় মনে করেন পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলে দর্শকরা ঠিকই ফিরবে মাঠে। বিস্তারিত সিলেট থেকে সাদাতুর রাফির রিপোর্টে।
ব্যস্ত নগরী সিলেটের রাস্তার পাশে এমন ছোট ছোট ব্যানার দেখে আপনি ভাবতেই পারেন সিলেটে ব্যাপকভাবে চলেছে এনসিএল এর প্রচারণা, কিন্তু মাত্র 50 টাকার টিকিটের পরও এমন ফাঁকা গ্যালারি প্রশ্ন তোলে সত্যি কি যথাযথ প্রচারণা হয়েছে এনসিএল টি20-র? বিষয়টা বুঝতে আবারও ফেরা যাক সেই রাস্তায় যেখানে টাঙানো আছে এনসিএল এর সব ব্যানার। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুরো ব্যানারের অন্তত 90% জায়গা নিয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। তার মানে বিষয়টা পরিষ্কার, এই ব্যানারগুলোর মূল উদ্দেশ্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করা। তাহলে এনসিএল এর প্রচারণার কি খবর? এটা তো আমি আসলে জানি না, কারণ তেমন তো শুনিনি কি হচ্ছে না হচ্ছে। কারা খেলছে এখানে সেটা জানেন? না ভাইয়া, কিছু জানেন না, এরকম কিছু জানি না। সে কি খেলা হচ্ছে জানেন? না, এই সম্পর্কে আমি অবগত না। স্টেডিয়াম রোডের এসব দর্শক যারা নিয়মিত খেলাধুলার খবর রাখেন তারাও ঠিকমতো বলতে পারছেন না কি হচ্ছে সিলেট স্টেডিয়ামে। শান্ত, মিরাজ, সৌম্য, সাব্বিরের মতো তারকা থাকার পরও মাঠে দর্শক না আসার কারণ তাই আপাতত ওই একটাই, উপযুক্ত প্রচারণার অভাব। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেবল প্রচারণা করলেই কি মাঠে দর্শক আসতো? কারণ 4 ছক্কার টি20 ম্যাচে টাইগাররা দেখাতে পারে না তেমন কোনো ঝলক। এনামুল হক বিজয় তাই অকপটে স্বীকার করলেন নিজেদের দায়। আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু দর্শকদের কথা যে বলছি, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার। আমাদের যেটা দর্শক আমাদের আশা করে, যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি। তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে, এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না। আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে, তারা প্রাণবন্তভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে। ব্যাপারটা এরকম হলে পারে আমার মনে হয় যে সুইটেবল হয়। এনসিএল এর এবারের আসরে ভালো পারফরমেন্স করা প্রায় প্রত্যেক ক্রিকেটারের কণ্ঠে শোনা গেছে দর্শক না থাকার আক্ষেপ। তাই তো বিসিবি চাইলেই কিছু ফ্রি টিকিটের ব্যবস্থা করতেই পারত। সিলেটের একাডেমিগুলোর খুদে ক্রিকেটাররা কাছ থেকে তারকাদের দেখলে পেত অনুপ্রেরণা, একই সাথে ফিরে আসতো এনসিএল এর উন্মাদনা। সাদাতুর রাফি, ৭১। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামদের ছাড়াই শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। প্রথমবারের মতো ক্যাম্পে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এশিয়ান কাপ বাছাই 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে 28 জনের প্রাথমিক স্কোয়াড বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন 20 ফুটবলার। এমন স্কোয়াড নিয়ে ডু অর ডাই ম্যাচ খেলতে আত্মবিশ্বাসী হেড কোচ হাবিয়ার কাবরেরা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। প্রথমবার সবকিছুই আলাদা অনুভূতি দেয়। নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব আর হৃদয়ের ভেতর অজানা উত্তেজনার ঝড়। জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়ে জায়ান আহমেদের মাঝেও সেই আবেগটা ভর করেছে। স্বপ্নের একদম কাছে জায়ান আহমেদ। জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানো এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে জায়ানের জায়গায় কিউবা মিচেলও থাকতে পারতেন, কিংবা দুজন একসাথে এই টিম হোটেলে আসতে পারতেন। কেন জায়ান আহমেদকে বেছে নেওয়া হয়েছে, যেখানে কিউবা মিচেল সিঙ্গাপুর ম্যাচেই থাকতে পারতেন? আমি মনে করি কিউবার যে প্রতিভা আর সম্ভাবনা আছে সেটা নিয়ে আমি ইতিবাচক। আমার মনে হয় তার আরও কিছুটা সময় প্রয়োজন। সে এখনো খুব বেশি খেলার সুযোগ পায়নি, এমনকি অনূর্ধ্ব 23 দলেও না। তাই আমি মনে করি সে এখনো মানিয়ে নেওয়ার মধ্যে আছে। আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছি, আর আবারও বলি, ভবিষ্যতে তাকে নিয়ে আমরা ইতিবাচক। এটা কোনো বড় সমস্যা। ডু অর ডাই ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে জিততেই হবে, কোনো বিকল্প অপশন নাই। একই সাথে হেড কোচ হাবিয়ার কাবরেরাও অনেকটা ডু অর ডাই অ্যাসাইনমেন্টে, কারণ এই অ্যাসাইনমেন্ট শেষেই জানা যাবে তার ভবিষ্যৎ। তিনি কি জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন নাকি থাকছেন না। এই যখন আলোচনা, তখন হেড কোচ হাবিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল এই স্কোয়াডটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। তিনি এক কথায় বলেছেন, হ্যাঁ সন্তুষ্ট, কারণ দলে নতুন মুখ এসেছে জায়ান আহমেদ। একই সাথে 28 জনের স্কোয়াডে নতুন করে যুক্ত হচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরেক ফুটবলার, অর্থাৎ স্কোয়াডটা দাঁড়ালো 29 জনে। স্কোয়াড নিয়ে আমি খুবই ইতিবাচক। হামজা আমাদের সঙ্গে 6 তারিখে যোগ দেবে, আর সমিত সোম 7 তারিখে একটু দেরিতে যোগ দেবে। তবুও বড় ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে আমাদের যথেষ্ট সময় থাকবে। দুশ্চিন্তার কিছু দেখছি না। জামাল ভুঁইয়া বলছেন, যারা ফুটবল ফ্যান রয়েছেন তাদের একটা প্রতিদান দেওয়ার সময় এসেছে। টিকিট কেটে তারা খেলা দেখবেন। নিশ্চয়ই বাংলাদেশ 3 পয়েন্ট আদায় করে নিতে চাইবে। একই সাথে যারা দর্শক রয়েছেন তাদেরকে জয়টা উপহার দিতে চাইবে। Their hard-earned money to see us play, so we have to give them something back, and that is a good performance. বাংলাদেশ দলের এই মুহূর্তে
যে সিনারিওটা দেখা গেছে তাতে মনে হচ্ছে দলটা বেশ চাঙা, যদিও ইনজুরি শঙ্কা রয়েছে। তবে হেড কোচ হাভিয়ের কাবরেরা, ম্যানেজার আমির খান এবং ক্যাপ্টেন জামাল ভুঁইয়া সবার কণ্ঠে এবং একটাই লক্ষ্য যে বাংলাদেশকে জিততেই হবে, বিকল্প কোনো অপশন নাই। হাসান সজীব, ৭১, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার কিন্তু নিজেদের দাপট দেখানোর কোনো সুযোগকে ওরা দিতে চায় না ছাড়। কাজাকিস্তানের ক্লাব কাইরাত আলমাতি এমন জোশ নিয়ে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে নিউ কামার আর রেকর্ড উইনারের মধ্যকার ম্যাচ মাঠে গড়াবে রাত 10:45। বিস্তারিত রিপোর্টে। কিছু হাসি মুখ, কেউ বা হাত তুলে উদযাপনে উন্মুখ। ছবিতে যাদের দেখা যাচ্ছে এরা কাজাকিস্তানের ক্লাব কাইরাত আলমাতির ফুটবলার। আর এই বাঁধ ভাঙা সেলিব্রেশনের কারণ দেশটির ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। গেল আগস্টে বাছাই পর্ব উতরানোর পর এভাবেই সংবাদের শিরোনাম হয়েছিল কাজাকিস্তানের চ্যাম্পিয়নরা। কিন্তু এবার তাদের রিয়েলিটি চেকের পালা। মঙ্গলবার রাত 11:15টায় তাদের প্রতিপক্ষ দ্য মাইটি রিয়াল মাদ্রিদ। অবশ্য রাফায়েল উরাজ বাকতিনসের দল ইউরোপিয়ান মঞ্চে তাদের স্বপ্ন আর সামর্থ্যের ফারাক কিছুটা হলেও এরই মধ্যে টের পেয়েছে। প্রথম ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে হার 4-1 ব্যবধানে। তারপরেও এই হারকেই টনিক বানিয়ে ঘরোয়া লিগে পরের ম্যাচেই ঝেনিসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে দ্বিতীয়বার কাজাকিস্তানের ক্লাব আর স্পেনের ক্লাবের মধ্যে ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। প্রথমটা হয়েছিল 2015-16 মৌসুমে। সেবার মাঠে ছিল আস্তানা আর অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে শাবি আলোনসোর অধীনে এক প্রকার উঠছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা 6 ম্যাচে জয়। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হয়েছে ফ্রেঞ্চ ক্লাব মার্সেইকে হারিয়ে। কিন্তু কথায় আছে, এক বালতি দুধ নষ্ট করার জন্য এক চিমটি চোনাই যথেষ্ট। শাবির সব হম্বিতম্বিতে সেই চোনাই ঢেলেছেন দিয়েগো সিমিওনে। মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন 5-2 ব্যবধানে। কথা হলো, কাজাকিস্তানে গিয়ে সিমিওনের দেয়া সেই দাগ মুছতে পারবে কি লস ব্লাঙ্কোরা? ইনজুরি মোটামুটি দুই দলেই নিজের থাবা বসিয়েছে। এলডার সান্তানা ও জোয়াও পাউলো দুজনেই চোটের জন্য স্কোয়াডের বাইরে। ধারণা করা হচ্ছে রেগুলার দুই কিপার আনার বেকভ ও জারুৎস্কির ইনজুরিতে এবারও কাইরাতের পোস্ট সামলাবেন 18 বছর বয়সী শেরখান কালমুরজা। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে পাওয়া কাফ ইনজুরির জন্য 1 মাস মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল রাইট ব্যাক দানি কারভাল। এডার মিলিতাও নেই ট্রাভেলিং স্কোয়াডে। অ্যান্টোনিও রুডিগার, ফারল্যান্ড মেন্ডি আর আলেকজান্ডার আর্নল্ডরা তো আগে থেকে ইনজুর্ড। ডিফেন্সে যখন এমন দশা, তখন শাবি আলোনসোর অ্যাটাকিং লাইনে এমবাপের সাথে দেখা যেতে পারে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে। এমনটা হলে জায়গা হারাবেন জুড বেলিংহাম। দুই দলের অবস্থা যখন এমন, তখন স্বাভাবিকভাবেই সবার প্রেডিকশন থাকবে রিয়ালের সহজ জয়ের দিকে। কিন্তু ফুটবলে সবসময় কি প্রেডিকশন খাটে? আপসেট বলেও তো কথা আছে। দেখার বিষয় সেই আপসেট রিয়ালকে দিতে পারে কিনা কাইরাত আলমাতি। পার্থ বণিক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।